মমতাজের খোয়াব লিখেছেন শবনম চৌধুরী। আজ পড়ে শোনাচ্ছি পঞ্চম পর্ব। সে কাতরভাবে লাকিকে বলল, বড় তিয়াস লাগছে, যা তো বোন, এক গ্লাস ঠান্ডা পানি আন। বুকও লাগছে, একটা বিস্কুট আনবি? আচ্ছা। লাকি বের হতেই তড়িগড়ি করে পেছনের গেট খুলে বাগানে গেট দিয়ে বের হয়ে গেল মমতাজ। ঠিক তখনই ঝুপঝাড় করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বরপক্ষের কানে খবরটা পৌঁছাতে সময় লাগেনি। মেয়ের জন্য অনেক কটু কথা শুনতে হলো সৈয়দ আশরাফ আহমেদকে। লজ্জায় এতটুকুন হয়ে গেলেন তিনি, জবাব দেওয়ার মুখ নেই। ফিরে গেল বরপক্ষ। আত্মীয় স্বজনরা ধীরে ধীরে বিদায় নিলেন। থমথমে সৈয়দ বাড়ি। মমতাজের মতো শান্তশিষ্ট বুদ্ধিমতী মেয়ে এমন একটা কাজ করতে পারে, তা ছিল একেবারে ধারণার বাইরে। সবার মনে প্রশ্ন, কার সাথে পালালো, কেন পালালো, নাকি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় বিষ খেয়ে কোথায় মরে পড়ে আছে যে একরোখা মেয়ে। সারা রাত বাইরে ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে কাটিয়ে দিলেন সৈয়দ আশরাফ আহমেদ। ছেলের বউরা অনেক মিনতি করেও ভেতরে ঘরে নিতে পারেনি তাকে। অন্যদিকে অন্দরমহলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আশরাফ সাহেবের স্ত্রী শাহনাজ বেগম। ব্লাড প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়েছে, বারবার বিলাপ করছেন, এমন মাইয়া জনম দেওয়ন তাইকা মরণ বালা আসিল। ও আল্লাহ, আমার মরণ দাও গো আল্লাহ, তোমার ইশারা ছাড়া কিছু হয় না। তয় কও, পোড়া কোপাইল্লা মাইয়াডা পালাইল কেন? আমার পেডর মধ্যে এমন জি কেন দিলা গো আল্লাহ? ভোরের লজ্জায় মসজিদে না গিয়ে নিজের ঘরে নামাজ সারলেন সৈয়দ সাহেব। সকালটা খুব ভারী থমথমে। বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। তিন ছেলের বউ আর মেয়ে নূরজাহান মিলে সামলালো যাবতীয় সমস্ত কিছু। সকালে কিছু মুখে না দিল, দুপুরে সকলের অনুরোধে কিছুটা ভাত কোনোরকমে গিলে এসে আবার ইজি চেয়ারে বসলেন আশরাফ আহমেদ। চোখটা মাত্র লেগে এসেছে, ঠিক তখনই পায়ে কারো স্পর্শ অনুভূতি হতেই চোখ মেলে তাকিয়ে দেখলেন মমতাজ তার পায়ে ধরে সালাম করছে। সাথে একজন তরুণ। চেহারাটা বেশ চেনা চেনা। চিনতে মুহূর্তখানিক সময় লাগলো। রাগে দ্রুত পা গুটিয়ে নিলেন তিনি। প্রচণ্ড রেগে থাকায় কিছুক্ষণ মুখ দিয়ে কথা বেরোলো না। নূরজাহান বাবাকে চা দিতে এসে মমতাজকে দেখেই জড়িয়ে ধরে চিৎকার দিল, আম্মা, ও আম্মা, দেহ তোমার মাইয়া ফিরে আইছে। মানা করছিলাম ওর অমতে বিয়াডা দেওয়ানের কাম নাই। হগলেই জানো মমতাজ ছোটবেলাতন যা একবার মুখ দিয়া বাইর করব হেইডাই আইব। তোমরা কেউ আমার কথার আমলে নেও নাই। কই গো আম্মা, ও বলো ভাইজান, ও বলো ভাবি, জলদি বাইরে আইয়া আসো। বাড়ির সবাই উঠোনে এসে জড়ো হলো। কোনো রকমে বের হয়ে এসে বারান্দার বিশাল থাম্বায় হেলান দিয়ে দাঁড়ালেন সৈয়দ গিন্নি শাহনাজ বেগম। উৎসুক প্রতিবেশীরাও এসে উকিঝুঁকি দিচ্ছেন। নূরজাহান এবার বোনকে হালকা ঝাড়ি দিতে থাকে, ওই হারামির হারামি, তুই পারলি এমন কইরা পালাইতে? আব্বার মানসম্মানের কথাটা একবারের লাইগেও ভাবলি না? সারাটা রাত কই আছিলি? প্যাডে দানা পানি কিছু পড়েছে? চুপ কইরা আসস কেন? আচমকা বাড়ি কাঁপিয়ে গর্জে উঠলেন আশরাফ আহমেদ। ওই পোলা কেডা? মোবারকের পোলা না? এই ছোটলোকের বাচ্চা তোর লগে কেন? বড় ছেলেকে আদেশ দিলেন, শওকত, ওই চ্যামড়াটার ঘাটটা ধইরা বাড়ির বাইরে ফালাইয়া আয়। শক্ত হয়ে গেল মমতাজের চোয়াল।
সুজনের সামনে এসে ঢালের মতো আগলে দাঁড়ালেন সে, আর মুখ বন্ধ রাখতে পারেনি। খন্দকার, খবরদার, কেউ ওর গায়ে হাত লাগাইবেন না। আব্বা, হে অহন আপনার জামাই, তারে সম্মান না দিলেও অসম্মানকরণের কোনো অধিকার নাই। নূরজাহান মমতাজের মুখ চেপে ধরে। এইটা কি কইলি বইন রে? ও বইন, ক তুই মিছা কথা কইছিস? হালকা হাসলো মমতাজ। মিছা কথা না বুবু, আজ বিয়ানে আমরা বিয়া করছি। হে আমার বইনের, হে তোমার বইনের স্বামী। কথাটা শেষ হলো কি হলো না, অমনি বড় ভাই শওকত ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিল মমতাজের গালে। অবাক হয়ে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো মমতাজ। এই বাড়ির সবচেয়ে ছোট সন্তান সে, সকলের আদরের। এই ভাই নিজের স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে আসার আগে ছোট বোনের জন্য নিয়ে আসতো, যার গায়ে কেউ কখনো ফুলের টোকাটিও লাগতে দেয়নি। সে আজ এতগুলো চড় খেলো, অথচ কেউ কিছু বলল না। মা, বাবা, ভাই, ভাবি কেউই কোনো প্রতিবাদ করেনি। এগিয়ে এলো নূরজাহানের স্বামী রফিক, আগলে দাঁড়িয়ে বলল, ওই পোলাপাইন মানুষ ভুলভাল করতেই পারে, তাই বইলা আপনি ওর গায়ে এমন কইরা হাত তোলাটা ঠিক কাম হইল? ভাইজান, আপনি তো বুঝদার মানুষ। শওকত রেগে ফুঁসছে। সুজন মমতাজের হাতটা শক্ত করে ধরে ওকে নিয়ে বের হয়ে এলো সৈয়দ বাড়ি থেকে। নূরজাহান কাঁদতে কাঁদতে অস্থিরভাবে একবার বাবার কাছে যায়, তো একবার মায়ের কাছে যায়। আব্বা, আপনি আদরের ছোটো মাইয়ারে থামান। আব্বা গো, হে তো আপনার ঘরের লক্ষ্মী, ওরে যাইতে দিয়েন না। আব্বা, ও আম্মা গো, ওরে যাইতে দিও না। আব্বারে কও ওরে জামাইসহ ঘরে তুল্লা লইতে। এমন পাষাণ হইও না আম্মা। আব্বা। কোনো শব্দ না করে মা ফিরে গেলেন নিজের কামরায়। বাবা ইজি চেয়ারে চোখ বন্ধ করে নীরবে হুক্কা টানতে লাগলেন। ভাই ভাবি যায় যার কামরায় চলে গেল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা নূরজাহানকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না রফিক। সে বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে নতুন পর্ব আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।